শিওর আর কোনো বুকিং রাখিসনি? তাহলে কে? কি হলো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমি পরে কথা বলছি। তুমি আমি তুমি যে আসবে, কই কোনো ফোন টোন করনি তো? করলাম না, তোমার সারপ্রাইজ দিলাম। কিন্তু তোমার আরো 6 মাস পর আসার কথা ছিল না? 6 মাস আগে ছুটি পেয়ে গেলাম, চলে এলাম। এখন শুধু তুমি আর আমি। তা তুমি এরকম ভর সন্ধ্যেবেলা সেজে গুজে বসে আছো, কোথাও বেরোবে? হ্যাঁ, না না, কোথায় আর বেরোবো, এমনি সেজেছি। কেন, আমি কি এমনি সাজতে পারি না নাকি? কেন পারবে না? তুমি তো সাজতে ভালোবাসো, সাজতেই পারো। থ্যাংক ইউ ম্যাডাম মনীষা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ভীষণ স্যাটিসফাইড হয়েছি, দারুণ খুশি হয়েছি। কিন্তু আপনি 1.5 ঘন্টা পর বেরিয়েছেন, মানে আধ ঘন্টা বেশি নিয়েছেন। জানি ম্যাডাম জানি, কিন্তু তানিয়া যা মাল আছে 1 ঘন্টা তো সম্বোধন নেওয়া যাবে না ম্যাডাম। আমি 1.5 ঘন্টার জন্য এক্সট্রা পেমেন্ট বেশি দেব। বলেন, ক্যাশ দেব না অনলাইন? আপনার যা খুশি। তাহলে অনলাইন পেমেন্ট করে দেব। ওই একই অ্যাকাউন্ট তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে চললাম। টাটা, হ্যাভ এ গুড নাইট। গুড নাইট। কে এই লোকটা? ক্লায়েন্ট। ক্লায়েন্ট? কিসের ক্লায়েন্ট? অত কথার জবাবদিহি করতে পারবো না। ধ্যাৎ। এই, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নাটক দেখছিস? যা ভেতরে যা, নিজের ঘরে যা, যা যা। ঘরের মধ্যে দেখলাম একটা অর্ধলোক মেয়ে শুয়ে আছে। কি চলছে সব, সত্যি করে বলো। কি রে, তোকে বললাম না নিজের ঘরে যেতে, যা। কি চলছে সব, আমি তো জানতে চাইছি। কি চাই? রাতের অন্ধকারে ঘটে গেল একটা ভয়াবহ খুন, রক্ত ছিটকে পড়লো মাটিতে, চলে গেল একটা তরতাজা প্রাণ। পুলিশ নামলো তদন্তে, বেরিয়ে এলো এক ভয়াবহ নেটওয়ার্কের জাল। কিভাবে তৈরি হলো নেটওয়ার্ক? কেনই বা সে নেটওয়ার্কের জালে জড়িয়ে মৃত্যুকে বরণ করতে হলো একজন মানুষকে? সব উত্তর আজ আপনাদের জানাবো। নমস্কার, আমি দক্ষিণেশ্বর থানার ওসি দেবরাজ মাইতি। আজ আপনাদের দেখাতে চলেছি এক রোমহর্ষক অথচ মর্মান্তিক ঘটনা, যেটা দেখে আপনারা শিহরিত হবেন। কোন দিকে? গলির ভেতর। কার লাশ আইডেন্টিফাই করা গেছে? কেউ কেউ বলছে চেনা চেনা লাগছে, কিন্তু মনে আসছে না। ওকে, চলো তো দেখি। আসুন স্যার। সরে যান, সরে যান। ছুরি বা চাকু দিয়ে খুনটা করা হয়েছে? হ্যাঁ স্যার, একদম গলার নলি বরাবর সেটা কাটা হয়েছে। রক্তটা শুকিয়ে গেছে, মানে ইনসিডেন্টটা গতকাল রাতেই ঘটেছে। স্যার, কোনো মোবাইল বা মানিব্যাগ পাওয়া যায়নি।
সেক্ষেত্রে টাকা পয়সা ছিনতাই হওয়ার জন্য খুন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। না না, ছিনতাই নয়। যদি ছিনতাই হতো, দেখো গলায় একটা চেন রয়েছে, ওটা মনে হচ্ছে সোনার। ছিনতাইকারীরা ওটা ছেড়ে দিয়ে চলে যেত না। হ্যাঁ স্যার, তা ঠিক। আচ্ছা, মার্ডার ওয়েপনটা পাওয়া গেছে? স্যার অনেক খোঁজা হয়েছে, কোথাও পাওয়া যায়নি, তবে এখনো খোঁজ চলছে। হ্যাঁ, দেখো শুধু মার্ডার ওয়েপন নয়, আশেপাশে যে কোনো খুঁটিনাটি জিনিস ভালো করে সংগ্রহ করবে। কোনটা যে ক্লু হয়ে তদন্তের কাজকে এগিয়ে দেবে সেটা তো কেউ জানে না, না? স্যার সেরকম বলতে দুটো কেনা জলের বোতল, একটা টর্চের খারাপ ব্যাটারি, আর ওই একটা পুজ মাখা রক্ত ব্যান্ডেজ পাওয়া গেছে। তাই নাকি? ওটা খুব ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল এভিডেন্স। আর ওই তুলোতে লেগে থাকা পুঁজ রক্ত বায়োলজিক্যাল এভিডেন্স হয়ে উঠতে পারে। ওকে স্যার। আর এদিককার কাজ হয়ে গেলে বডিটাকে ইমিডিয়েট ফরেন্সিকে পাঠাবে, তারপর থানায় এসো, দেখা হবে। ইয়েস স্যার। ওকে। ইস, কি গিদার রে তুই শিবু, পুষ্টর ঘাগুলি আঙুল দিয়ে খাচ্ছিস। তোকে বলেছিলাম না সারাক্ষণ ব্যান্ডেজ করে রাখবি, যখন রাস্তায় কেউ থাকবে না তখন ব্যান্ডেজ খুলে ওষুধ লাগিয়ে আবার ব্যান্ডেজ করে নিবি। লোকে দেখলে ঘেন্না পাবে, তোকে আর কেউ ভিক্ষা দেবে না রে শিবু। আরে না গো হাবিলদার স্যার, ঘাটাঘাটি করছি না। এ কখন যে ব্যান্ডেজটা খুলে পড়ে গেছে বুঝতেই পারিনি, একেবারে ধুলো লেগে গেছে গো, তাই ভাবছি একটু পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে নেব। ওষুধ লাগাবি না? তোকে না বলেছি সাগর হাসপাতাল থেকে বিনা পয়সা ওষুধ দিচ্ছে, নিয়ে আসবি। আরে এনেছি গো এনেছি। শোনো, এই শিবু মণ্ডল ভিকিরি হতে পারে, কিন্তু নিজের স্বাস্থ্যের ব্যাপারে একেবারে সে আনা। আমি ওষুধ লাগিয়ে তারপরে ব্যান্ডেজটা করবো। তা গেছিলি কোন চুলো শুনি, যে ব্যান্ডেজ খুলে রাস্তায় করালো অথচ টের পেলি না? তুমি তো জানো বেলা 12টায় মন্দির চত্বরে গিয়ে বসি, তারপর চান টান খাওয়া দাওয়া সব সেরে এখানে গ্যাট হয় সন্ধ্যে 7টার সময়। এই তারপরে ওই অফিস ফেরত লোকজনের ভিক্ষে টিক্ষে পাই সকালবেলা, তারপরে আবার 12টায় মন্দিরে গিয়ে বসি। এবার এর মাঝে বেটা কখন যে পট করে খুলে গেছে বুঝতে পারিনি গো। তোরাই ভালো আছিস রে শিবু, বসে বসে ইনকাম। আমাদের তো শালা হাড় ভাঙা খাটুনি। বলছি স্যার, শোনো না গো, শোনো। এই লোকজন বলা বলি করছিল, আমি খবর পেলাম আর কি, মানে ওই আদ্যাপীঠের পাশের রাস্তায় নাকি খুন হয়েছে গো কাল। হ্যাঁ আমিও শুনেছি, ওখানে শ্যামলার জিতেনের ডিউটি। আমার নেই, আমি তো হলে বেরিয়েছি। ও আমি যাই রে, পায়ের যত্ন নিবি, হেলা ফেলা করবি না কিন্তু। আরে হ্যাঁ গো হ্যাঁ, যত্ন নিব। না তুমি যাও, আমারও তো উঠতে হবে, বেলা 12টা বাজতে চললো গো। ঠিক আছে চলি। স্যার বলুন স্যার। ভিকটিমের আইডেন্টিটি কিছু পেলে যা? না স্যার, এলাকার কয়েকজনকে জিজ্ঞাসা করেছি, কেউ কিছু বলতে পারছে না। তবে কেউ কেউ বলছে যে এই লোকটাকে নাকি বছর 4-5 আগে এই এলাকায় দেখেছিল, তবে সেটা ঠিক তাদের মনে নেই। হতে পারে, হয়তো 4-5 বছর আগে সে কোনো কাজে এখানে এসেছিল, আবার এখানে এসে কোনো কেসে জড়িয়ে গেছে। স্যার আমাদের হাতে একটা জিনিস এসেছে। কি জিনিস? বসো না। স্যার ভিকটিমকে যেই গলিতে মৃত অবস্থায় পাওয়া গেছে, হ্যাঁ সেই গলি থেকে বেরিয়ে মেন রোডে যাওয়ার পথে একটা বাজার পড়ে। হ্যাঁ, আলমপুর বাজার। ওই বাজারে আজ সকালে একটা খালি মানি ব্যাগ পাওয়া গেছে। ব্যাগে টাকা পয়সা আইডি কার্ড কিচ্ছু নেই, ব্যাগটা খালি পড়ে আছে। ওই ব্যাগটা নিয়ে কয়েকজন বাজারের ইউনিয়ন অফিসে গিয়ে জমা দিয়ে গেছে। ওই গলিতে যেমন সিসি ক্যামেরা নেই, তেমন বাজারেরও নেই নিশ্চয়ই। বাজারে সিসিটিভি লাগানো ছিল, সব কটা খারাপ হয়ে পড়ে আছে। মানিব্যাগটা এখন কোথায়? ফরেন্সিকে পাঠিয়ে দিয়েছি। ভালো করেছো, তবে কোনো লাভ হবে বলে মনে হয় না। কেন স্যার? মানিব্যাগটা যদি ভিকটিমেরও হয়, তাহলে ততক্ষণে অনেকের হাত পড়ে গেছে, আর অপরাধী তো দূরের কথা, ভিকটিমেরও ফিঙ্গারপ্রিন্ট আলাদা করে খুঁজে পাওয়া ডিফিকাল্ট হবে। তা ঠিক। আচ্ছা, ফরেন্সিক রিপোর্ট কখন আসছে? ওরা তো বলছে কালকের মধ্যে দিয়ে দেবে। হ্যাঁ, দেখা যাক।
টার্জেনকে ফোন করেছিলাম, ও বলল আজ নাকি কোনো বুকিং রাখেনি। আমি টার্জেনকে বারণ করেছি, ও আমাকে সকালে ফোন করে সব বলেছে। আমি বলেছি 3-4 দিন বিজনেস বন্ধ রাখতে, সব ঠান্ডা হোক, তারপর আবার শুরু হবে। আর হ্যাঁ, মেয়েদেরও আমি বারণ করে দিয়েছি আসতে। সব কিছু ঠান্ডা হতে হতে বিজনেসটাই না ঠান্ডা মেরে যায়। মনীষা দি, চা দেবো না ড্রিঙ্ক? ফ্রিজে দেখ বিয়ার আছে, 2টো বিয়ার নিয়ে আয়। আনছি। তোর সালি দেখছি খুব লোভ বেড়েছে মনীষা। ওর থেকে শালা উড়ে এসে সব কিছু বানচাল করে দিয়ে বেরিয়ে গেল। কেন, তোকে আগে থাকতে কিছু বলেনি? আরে না গো, উনি নাকি আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন। দেখে একেবারে আমার পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যাচ্ছিল। ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ সেই, এখন আর মনকে সান্ত্বনা দেওয়া ছাড়া উপায় কি আছে? জানিস, এই বয়সে এসে আমি আবার সার্ভিস দিচ্ছি। একেবারে কচি ছেলে, বয়স 20 বছর। বাহ, ফাটাফাটি খবর তো। আমাকে পার্মানেন্টলি পেতে চায়, বলে তুমি চুলে ডাই করবে না, তোমার এই কাঁচায় পাকায় চুলটা ভীষণ অ্যাট্রাকটিভ। আরে আমি খুব এনজয় করছি জানিস। এই বিনা, বলো। বিয়ার নয়, হুইস্কি নিয়ে আয়। ঠিক আছে। শোন না মনীষা, চল 3-4 দিনের জন্য একটু মন্দারমণি ঘুরে আসি। এখানে থাকলে তো শুধু টেনশনই বাড়বে। ঠিক আছে, যেতেই পারি, তবে একটা শর্তে। কি শর্তে? তোমার এই কোচি বয়ফ্রেন্ডকেও আমাদের সাথে নিয়ে যেতে হবে। 3 জনে একসাথে সমুদ্রে ভেসে বেড়াবো। খুব লোভ হচ্ছে তাই না? সে আমি বুঝতেই পারছি। না আচ্ছা, না, স্যার। ওটা না। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আমি আপনাকে পরে কল ব্যাক করছি। ওকে ওকে ওকে, হ্যাঁ বলো। স্যার, ফরেন্সিক রিপোর্ট এসে গেছে। হ্যাঁ বসো। খুন করা হয়েছে খুর দিয়ে। হাতের কাজ এত ভালোই যে এক কোচে গলার নলিটা কেটে গেছে। হ্যাঁ স্যার, পাকা হাত, প্রফেশনাল লোক হতে পারে। তাই তো মনে হচ্ছে। দাঁড়াও, এখানে একটা কথা লেখা আছে যে ভিকটিমের হাতে কোনো ভারী ব্যাগ বা লাগেজের হ্যান্ডেলের ছাপ রয়েছে, অথচ আমরা কিন্তু মার্ডার সিনে কোনো বড় ব্যাগ বা লাগেজ খুঁজে পাইনি। হতে পারে স্যার, খুনি ব্যাগটা গায়েব করে দিয়েছে। হতেই পারে। স্যার, আমরা মার্ডার সিনে যে পুচমাকা ব্যান্ডেজ পেয়েছিলাম, ওটা পরীক্ষা করে দেখা গেছে যে ওটা কোনো কুষ্ঠরোগীর ব্যান্ডেজ। ব্যান্ডেজে ঘায়ের পুঁজ ছাড়াও ওষুধের চিহ্ন পাওয়া গেছে, যেই ওষুধ শুধুমাত্র সরকারি হাসপাতাল থেকে রোগীদের বিনা পয়সায় দেওয়া হয়। দেখতে পাচ্ছি সেটা লেখা রয়েছে। আচ্ছা সৃজা, আমাদের এলাকায় কটা সরকারি হাসপাতাল? 3টে। তবে আপনি কি বলবেন সেটা জানি, আমি অলরেডি 3টে হসপিটালের কুষ্ঠরোগীদের এবং যারা হসপিটাল থেকে ওষুধ সংগ্রহ করে তাদের লিস্ট হসপিটাল থেকে চেয়ে পাঠিয়েছি। তবে ওটা আসতে আজকে সন্ধে হয়ে যাবে। ভেরি গুড জব সৃজা, ভেরি গুড জব। তবে তার আগে তোমাকে আর একটা কাজ করতে হবে। বলুন স্যার। ফরেন্সিক রিপোর্টে লেখা আছে মার্ডারের সময় রাত 9:35। তুমি একটা কাজ করো, তুমি রাত 9টা থেকে 10টা এই 1 ঘন্টার সিসিটিভি ফুটেজ জোগাড় করো মেন রাস্তার। যদি কোনো সন্দেহজনক কিছু খুঁজে পাও আমাকে জানাও। ডেফিনেটলি স্যার। আমাদের টিম কিন্তু তখনও ভিকটিমের পরিচয় পায়নি। সাধারণত ভিকটিমের পরিচয় পাওয়াটা খুনের তদন্তের প্রাইমারি কাজ হয়ে থাকে। কোনো কেসে পরিচয় না পেয়ে ব্লাইন্ড কেস বলে ফাইলটা বন্ধ করে দিতে হয়। কোনো কেসে ভিকটিমের পরিচয় পাওয়া না গেলেও অপরাধীর পরিচয়টা আগে বেরিয়ে আসে, তারপর অঙ্কগুলো মিলে যেতে থাকে। আমাদের এই কেসটা এই 3য় ধরনের কেস। এখানে ভিকটিমের পরিচয় জানা না গেলেও বাকি রাস্তাগুলো খুলছিল একটু একটু করে। কি প্রোগ্রেস সৃজা?
স্যার পুরো সাব ডিভিশনে মোট 4টে সরকারি হসপিটাল আছে যেখানে কুষ্ঠর চিকিৎসা করা হয়, বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। তার মধ্যে লাস্ট মান্থে সাগর হাসপাতালে 9 জন, পেনিটি হসপিটালে 6 জন, আর বালুরাম হসপিটালে 3 জন, আর সাব ডিভিশনাল হসপিটালে 17 জনের নাম রেজিস্টার্ড করা আছে, মোট 35 জন। মাত্র 35 জন? আমি তো ভেবেছিলাম সংখ্যাটা 100 ছাড়িয়ে যাবে। আমিও তাই ভেবেছিলাম স্যার, তবে দেখলাম কুষ্ঠ এখন সরকারের অনেকখানি নিয়ন্ত্রণে। এটা একটা গুড নিউজ আমাদের পক্ষেও আর রাজ্যের পক্ষেও। আমরা এখন অনেক তাড়াতাড়ি অপরাধীকে খুঁজে বার করতে পারবো। স্যার অন্যদিকে মেন রাস্তার সিসিটিভির ফুটেজও আমরা পেয়েছি, তাতে একটা ব্যাপার খেয়াল করা গেছে। কি ব্যাপার? মেন রাস্তার ধারে একজন ভিখিরি ভিক্ষা করে। সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে সে রাত 9টা 7 নাগাদ নিজের জায়গা ছেড়ে উঠে পড়ে, তারপর আবার ফিরে আসে 9টা 54 নাগাদ। আচ্ছা, সেই ভিক্ষুক আবার একটু লেংচে লেংচে চলে স্যার। দেখো পায়ে কুষ্ঠ থাকলে অনেকেই ওরকম লেংচে লেংচে চলে। তবে আমার কি মনে হয় জানো সৃজা, এই ভিক্ষুক ওই মার্ডারের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত থাকতে পারে। স্যার আসবো? হ্যাঁ এসো বিষ্ণু। স্যার আমার একটা কথা বলার ছিল। বলো। আমি শুনছিলাম একজন কুষ্ঠরোগীকে খোঁজা হচ্ছে, সে কি সরকারি হাসপাতালে চিকিৎসা করায়? হ্যাঁ তুমি ঠিকই শুনেছো। স্যার মেন রাস্তার জগদ্ধাত্রী বিল্ডার্সের ফুটপাতের সামনে শিবু মণ্ডল বলে একজন থাকে, ভিক্ষা করে। আমি ওকে চিনি, ও সরকারি হাসপাতালে চিকিৎসা করায়। মাঝে মধ্যে ওর গতিবিধি আমার ঠিক লাগে না স্যার। বুঝলে সৃজা, তুমি যার ছবি সিসিটিভি ফুটেজে দেখেছো বললে, বিষ্ণু তার কথাই বলছে। তুমি একটা কাজ করো, তুমি বিষ্ণুকে সঙ্গে নিয়ে যাও, ওকে থানায় তুলে নিয়ে এসো। ওকে স্যার। স্যার এখন গেলে তো ওকে পাওয়া যাবে না, এখন বাজে 6টা 20। ও এখন মন্দির চত্বরে ভিক্ষা করে আর 7টা নাগাদ জায়গায় ফেরে। বাহ 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 বাহ, খুব ভালো খবর দিলে বিষ্ণু। আগে ভাগে গেলে ব্যাটা টের পেয়ে যেত, তারপর সুযোগ বুঝে চম্পট দিত। তাহলে আমরা একটু ওয়েট করে 7:30 নাগাদ বেরোই। সেটাই বেটার, সেটাই বেটার। বুঝলে, আমরা ততক্ষণে একটু শিবুর কুণ্ডলিটা খোঁজ করে দেখি। আমার এই শিবু নামটা না কেমন চেনা চেনা মনে হচ্ছে। মনে হয় ক্রাইম ডায়েরিতে আমরা ওকে দেখেছি, মানে এই নামটা খুঁজে পেয়েছি আমরা। কি আপনারা? হাবিলদার স্যার আপনিও? শোন না শিবু, তোর গল্প আমাদের ওসি স্যার শুনেছে, তোর সঙ্গে একবার দেখা করতে চাইছে। আবে পালাচ্ছিস কোথায়? শিবু, তোর কুণ্ডলি আমাদের হাতে এসে গেছে, তোর পালাবার আর কোনো পথ নেই। সন্তোষ দা, এটাকে গাড়িতে তোল। হ্যাঁ, পুলিশকে চেননি তো, এবার বুঝবে। বিষ্ণু দা, ইয়েস। বোচকায় দেখো খুলে কি কি আছে, তার আগে হাতে গ্লাভস পরে না। ওকে ম্যাম। চলো। স্যার আমি কিছু জানি না স্যার, আমার শুধু শুধু মারছেন কেন স্যার? ম্যাডামের অর্ডার আছে, যতক্ষণ তুই বলবি আমি কিছু জানি না ততক্ষণ তোকে মারবো। স্যার গ্লাভস পরে নিন। কি ব্যাপার বলো তো? আপনি গ্লাভস পরুন। শিবুর ডেটা থেকে অনেক কিছু জিনিস পেয়েছি, সব ধরে ধরে দেখতে হবে। দেখুন, আপনি দেখুন। এটাই তাহলে মার্ডার ওয়েপন? হ্যাঁ স্যার। এটা শিবুরি ব্যাংকের পাসবুক। বাবা, 3,56,000 টাকা! শিবু তো রীতিমতো বড় লোকে। হ্যাঁ স্যার। জানো, ওর ব্যাকগ্রাউন্ড চেক করলাম,
ওই জলপাইগুড়ি সেন্ট্রাল কারেকশন হোম থেকেও পালিয়েছে। একটা মার্ডার কেসে জেলে গিয়েছিল, তারপরে আরো 3টে মার্ডার করেছে কিন্তু ধরা পড়েনি। এখানে ভিক্ষুক সেজে 5 বছর ঘাপটি মেরে গা ঢাকা দিয়ে বসে আছে। আচ্ছা, এই মোবাইল দুটো কার? আমরা IMEI নাম্বারটা চেক করে দেখেছি যে এটা শিবু মণ্ডলের নামে রেজিস্টার, আর আরেকটা রাজেশ ঘোষের নামে রেজিস্টার। খুব সম্ভবত রাজেশ ঘোষই আমাদের ভিকটিম। মোবাইল থেকে আর কিছু পেলে? শিবুর মোবাইলে প্রচুর দহরম মহরম ব্যক্তির কল আসে, তারা শিবুকে মোটা টাকা পাঠায়, বদলে ও সেই সব ব্যক্তিকে নানা মহিলার ছবি পাঠায়, আবার সঙ্গে এক এক রকম নাম্বার, যেমন UBD1, UBD2, LBD1, LBD2 এইরকম। আমার মনে হয় ও কোনো সেক্স র্যাকেটের সঙ্গে যুক্ত, মেবি এজেন্ট। হ্যাঁ স্যার, আমারও তাই মনে হচ্ছে। আর কিছু? খুন হওয়ার 20-22 মিনিট আগে শিবুর নাম্বারে একটা নাম্বার থেকে কল আসে, আবার খুন হওয়ার ঠিক 5 মিনিট পরেই শিবুর নাম্বার থেকে ঠিক ওই নাম্বারেই একটা কল যায়। নাম্বারটা কার নামে রেজিস্টার? বীণা দেবনাথ বলে একজনের নামে। বীণা দেবনাথের ঠিকানাও পেয়ে গেছি, জেমিনি কমপ্লেক্স। জেমিনি কমপ্লেক্স, বীণা। তাহলে তো ওকে তুলে আনতে হবে। হ্যাঁ স্যার, এক্ষুনি বেরোবো। ওদিকে শিবু কিছু মুখ খুললো? না স্যার, ওকে বিষ্ণুদার জিতেন্দার হাতে দিয়ে এসেছি, জোরদার ধোলাই চলছে। এত সহজে মুখ খুলবে না, পুরনো পাপী তো, সহজে প্রায়শ্চিত্তের রাস্তা নেবে না। যাই হোক, তোমরা এখনই বেরিয়ে পড়ো, আর আমি একটু শিবুর কাছে যাই, দেখি ওকে আবার লেবু লঙ্কা খাওয়াতে হবে কিনা। ঠিক আছে স্যার। স্যার, তার আগে একটা কাজ করি, এই সিজড মেটেরিয়ালগুলো ফরেন্সিকে পাঠিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, শিওর। ওকে স্যার। কি ব্যাপার বিষ্ণু, মুখ খুললো? কি আপডেট? না স্যার, পুরো ঢেটা মাল, গন্ডারের চামড়া। কেন শুধু শুধু গন্ডারকে অপমান করছো? বলো। ঘরোয়া ক্রিমিনালের চামড়া, জলপাইগুড়ি জেল থেকে পালানো আসামি, খুন করে হাত পাকিয়েছে, তাই না? তুই তো বেটা এমনিতেই মহাঘরে যাবি। খুনের কেস, জেল পালানো কেস, অনেকগুলো কেস তোর নামে ঝুলছে। কেন এখানে পড়ে পড়ে শুধু শুধু মার খাচ্ছিস? হ্যাঁ, আমি কি বলবো স্যার? তুই বলবি কালাচাঁদ লেনে যে মার্ডারটা হচ্ছে সেটা তুই কার নির্দেশে করেছিস? বল। আমি খুন করবো স্যার, আমি খুন করবো। এ বেটা শুধু ঢেতাই না, মহা ঢেতা। তোমরা এটাকে মেরে মেরে আধমরা করে দাও। ওদিকে তোমাদের SI ম্যাডাম বীণা দেবনাথকে আনতে গেছে, ওর মুখ তো খোলা বই, এই মাথা মোটা এখানে পড়ে পড়ে মার খাক। বীণা দেবনাথ? হ্যাঁ, বীণা দেবনাথ। তুই চিনিস বীণা দেবনাথকে? না স্যার, চিনি না। ওরে মাথা মোটা রে, তোর কপালে প্যাদানি লেখা আছে। এই ধরে কে প্যাদাও। কাকে চাই? এটা কার বাড়ি? মনীষা দিদিমণির। তিনি কোথায়? মন্দারমণি ঘুরতে গেছে। তুই কি করিস? আমি এই বাড়িতে কাজ করি, 5 মাস খাটি। তোর নাম কি? বীণা, বীণা দেবনাথ। ও, তুই বীণা। আমরা তো তোকেই খুঁজছি, চল আমাদের সাথে। কোথায়? তোর দাদুর বাড়ি। তোর দাদু অনেক দিন তোকে দেখে না, তাই তোর দাদুর মন কেমন করছে। চল তুলিকা দি, এটাকে তোলো গাড়িতে। একবার মনীষা দিদিমণিকে ফোন করি। কাউকে ফোন করতে হবে না, তুই চল, নিয়ে যাও। চল শ্যামলদা, এই গেটে তালা মেরে দাও। ওকে। বীণা, বীণা দেবনাথ, আমার কথা মন দিয়ে শোন। শিবু মণ্ডল ধরা পড়েছে, সে এখন আমাদের একতলা লকআপে বেধড়ক মার খাচ্ছে। আওয়াজ শুনতে পাচ্ছিস তো? কেন মার খাচ্ছে জানিস? না, আমি জানি না। জানিস না? গত 4 তারিখ কালাচাঁদ লেনে একটা মার্ডার হয়েছে, জানিস তো? না স্যার। দেখ বিনা, বেশি ইনোসেন্ট সাজবি না। আমি তোর গায়ে হাত দেবো না,
কিন্তু আমাদের এই এসআই ম্যাডাম আর কনস্টেবল ম্যাডাম যদি তোকে একবার ধরে রুল দিয়ে কিন্তু মারবে। ভালো করে দেখ, এই লোকটাকে চিনিস? ভালো করে দেখ। হ্যাঁ চিনি, এই লোকটাই তো সেদিন এসেছিল কোথায় এসেছিল? আমাদের ফ্ল্যাটে ম্যাডামের সাথে দেখা করতে। ব্যাপারটা একটু খুলে বলতো। ম্যাডাম ফোনে কথা বলছিল আর তখন লোকটা কলিং বেল বাজালো, আমি দরজা খুললাম। তুমি কে? আমি বিনা, বিনা? আমি এই বাড়িতে কাজ করি। তুই শিওর আর কোনো বুকিং রাখিসনি? তাহলে কে? কি হলো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমি পরে কথা বলছি। তুমি আমি? তুমি যে আসবে, কই কোনো ফোন টোন করনি তো? করলাম না, তোমার সারপ্রাইজ দিলাম। কিন্তু তোমার আরো 6 মাস পর আসার কথা ছিল না? 6 মাস আগে ছুটি পেয়ে গেলাম, চলে এলাম। এখন শুধু তুমি আর আমি। তা তুমি এরকম ভর সন্ধ্যেবেলা সেজে গুজে বসে আছো, কোথাও বেরোবে? না না, কোথায় আর বেরোবো, এমনি সেজেছি। কেন, আমি কি এমনি সাজতে পারি না নাকি? কেন পারবে না? তুমি তো সাজতে ভালোবাসো, সাজতেই পারো। থ্যাংক ইউ ম্যাডাম মনীষা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ভীষণ স্যাটিসফাইড হয়েছি, দারুণ খুশি হয়েছি। কিন্তু আপনি 1.5 ঘন্টা পর বেরিয়েছেন, মানে আধ ঘন্টা বেশি নিয়েছেন। জানি ম্যাডাম, জানি, কিন্তু তানিয়া যা মাল আছে 1 ঘন্টা তো সম্বোধন নেওয়া যাবে না ম্যাডাম। আমি 1.5 ঘন্টার জন্য এক্সট্রা পেমেন্ট বেশি দেব। বলেন, ক্যাশ দেব না অনলাইন? আপনার যা খুশি। তাহলে অনলাইন পেমেন্ট করে দেব। ওই একই অ্যাকাউন্ট তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে চললাম। টাটা, হ্যাভ এ গুড নাইট। গুড নাইট। কে এই লোকটা? ক্লায়েন্ট। ক্লায়েন্ট? কিসের ক্লায়েন্ট? অত কথার জবাবদিহি করতে পারবো না। ধ্যাৎ! এই, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নাটক দেখছিস? যা ভেতরে যা, নিজের ঘরে যা, যা যা। ঘরের মধ্যে দেখলাম একটা অর্ধউলঙ্গ মেয়ে শুয়ে আছে। কি চলছে সব, সত্যি করে বলো। কি রে, তোকে বললাম না নিজের ঘরে যেতে, যা। কি চলছে সব, আমি তো জানতে চাইছি। আমি ঘরে চলে যাওয়ার পর লোকটা আর দিদিমণির মধ্যে খুব ঝগড়া হচ্ছিল। লোকটা খুব জোরে জোরে কথা বলছিল আর দিদিমণি খুব আস্তে কথা বলছিল। ওই লোকটার সাথে তো দিদিমণির কি সম্পর্ক? সেটা আমি জানি না ম্যাডাম। যাই হোক, তুই এই লোকটাকে খুন করার জন্য শিবুকে ফোন করেছিলি কেন? আমি করিনি, দিদিমণি করেছে। দিদিমণি বিজনেসের কাজের জন্য আমার ফোন ব্যবহার করে। আমি তো এই শিবুকে চিনিই না। তোর দিদিমণির বিজনেসটা কি? চুপ করে থাকিস না, বল। নীলিমা আন্টি দিদিমণিকে সুন্দরী মেয়ে সাপ্লাই করে। মেয়েরা ফ্ল্যাটে চলে আসে, ওরা ফ্ল্যাটের ওপরের 3টে ঘর আর নিচের 3টে ঘরে চলে যায়। আর তারপর থেকে বিকেলবেলায় বিভিন্ন লোক বিভিন্ন সময় আসে আর মোবাইলে টিকিট দেখায়। মেয়েদের ছবিও থাকে। তারপর টিকিট অনুযায়ী এক একটা লোক এক একটা ঘরে চলে যায়। টিকিট বলতে? একটা নাম্বার হয়, সেই নাম্বারের সিরিয়াল অনুযায়ী টিকিট হয়। দেহ ব্যবসা? তোর দিদিমণি তোকে এই ব্যবসায় নামায়নি? না, আমি তো সুন্দরী নই, তবে দিদিমণি প্রায়ই নিজের সার্ভিস দেয়। তো দিদিমণি এখন কোথায়? দিদিমণি আর নীলিমা আন্টি মন্দারমণি বেড়াতে গেছে, 2 দিন পরে ফিরবে। বেশ, শোন, আমরা তোকে এখন ছাড়বো না।
কারণ তোর মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছে। তাছাড়া তোকে ছেড়ে দিলে তো দিদিমণিকে ফোন করে অ্যালার্ট করে দিবি না এমন গ্যারান্টি নেই। তাই যতক্ষণ না প্রমাণ হচ্ছে তুই নির্দোষ, তোকে আমরা আমাদের কাস্টাডিতে নিলাম। ভয় পাস না, সব শেষে যদি দেখা যায় তুই কিছু করিসনি, আমরা তোকে ছেড়ে দেবো। স্যার আমি সত্যি কিছু করিনি। বললাম তো ভয় পাস না, তুই যদি সত্যি সত্যি নির্দোষ হোস তোকে আমরা ছেড়ে দেবো। না, নানা চেষ্টা করেও আমরা শিবুর মুখ খোলাতে পারিনি। তবে বিনার মুখ থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি কমপ্লেক্সের ভেতর গড়ে উঠেছে একটা অবৈধ দেহ ব্যবসার র্যাকেট। জানতে পেরেছি এই ব্যবসার দুটো মাথা, মনীষা এবং নীলিমা। এবার শুধু জানা দরকার এই মনীষাই কি শিবুর মাধ্যমে রাজেশ ঘোষকে খুন করিয়েছে? যদি করিয়ে থাকে তাহলে মোটিভ কি? এই সব প্রশ্নগুলোর উত্তর জানতে আমাদের আরও 2 দিন অপেক্ষা করতে হলো। মনীষা এবং নীলিমা শহরে ফিরলেই তাদের তুলে আনা হলো থানায়। আমি মনীষা ঘোষ। আমি নীলিমা খাস্তগীর। মার্ডার ভিকটিম রাজেশ ঘোষের সঙ্গে আপনার কি সম্পর্ক মনীষা দেবী? উনি আমার স্বামী। আচ্ছা, আপনার স্বামীকে কি জোর করে মানে জবরদস্তি আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল যে আপনি প্ল্যান করে স্বামীকে খুন করলেন? না, আমরা প্রেম করেই বিয়ে করেছিলাম। ওকে খুন করার কোনো প্ল্যানই আমার ছিল না, কিন্তু বাধ্য হয়ে টার্জানকে দিয়ে ওকে দুনিয়া থেকেই সরিয়ে দিতে হলো। টার্জান বলতে? আপনারা যাকে শিবু নামে চেনেন, আমাদের লাইনে আমরা ওকে টার্জান বলি। আচ্ছা, শিবুর সঙ্গে যোগাযোগের ব্যাপারটা পরে আসছি, তার আগে বলুন তো এই প্রেম থেকে খুন পর্যন্ত জার্নিটা ঠিক কীরকম? কৃষ্ণনগর কলেজে পড়ার সময় আমার রাজেশের সাথে আলাপ হয়, আর তারপর আমাদের প্রেম হয়। আমি কৃষ্ণনগরেরই মেয়ে। আমার বাবার ওখানে মুদির দোকান ছিল, আর ওর বাবা করতো চাষ। কিন্তু ওর বরাবরই চাষবাসে কোনো আগ্রহই ছিল না। ও সবসময় বলতো ও কলকাতায় আসবে, বড় চাকরি করবে। কিন্তু কলকাতায় এসে দেখলো যে এখানে চাকরি পাওয়া ব্যাপারটা অতটাও সহজ নয়। কোনো রকমে একটা চাকরি জোটালো, আর তারপর আমরা বিয়ে করে নিই। বিয়ের পর আমি যখন কলকাতায় এলাম, দেখলাম এখানের মেয়েরা সব নতুন নতুন দামি দামি ড্রেস পরে, বিউটি পার্লার যায়, ওটিটিতে নানা রকম ওয়েব সিরিজ দেখে। আমারও এগুলো করতে খুব ইচ্ছে করতো, কিন্তু ওর এই কলকাতার 7,000 টাকার মাইনেতে ও আমাকে কিছুই দিতে পারতো না। আমি পারবো না, ব্যাস। তোমার তো ডিমান্ড আমি ফুলফিল করতে পারবো না। এটা ডিমান্ড? বাইরে যাওয়ার মতো আমার একটা ভালো শাড়ি নেই, ভালো চুড়িদার নেই, সেটা চাওয়া ডিমান্ড? তোমার তো তাও 3টে ভালো চুড়িদার, 5টা ভালো শাড়ি রয়েছে, আর আমি সেই 2টো জামা প্যান্ট পরে গত 2 বছর ধরে রোজ ডিউটি করছি। তা আমি কি তোমাকে কিনতে বারণ করেছি নাকি? তুমি কেন না, কে বারণ করেছে? বারণ করবে কেন? আমার সেই পয়সাটা নেই, এটা বোঝার চেষ্টা করো মনীষা। আরে পয়সা যখন নেই তুমি বিয়ে করেছিলে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। বিয়ে শুধু আমি তোমাকে করিনি, তুমিও আমাকে করেছিলে। ও, তাহলে আর কি, আমিও রাস্তায় নেমে পড়ি, ইনকাম করে নিয়ে আসি। দেখো, তুমি যদি চাকরি বাকরি করতে চাও তো করতেই পারো, আমি কি তোমাকে বারণ করেছি নাকি? সেটাই এবার করতে হবে, যা দেখতে পাচ্ছি। না হলে সারা জীবন এই ভিখিরির দশাতেই থাকতে হবে, সেটা খুব ভালো করে বুঝে গেছি আমি। কেনার ক্ষমতা না থাকলেও শপিং মল ঘুরে ঘুরে দামি দামি ড্রেস দেখতে আমি খুব পছন্দ করতাম। দামি দামি ড্রেসগুলো ছুতাম, আর মনে মনে ভাবতাম ওই ড্রেসগুলো পরেই আমি ঘুরে বেড়াচ্ছি। এরকমই একদিন আমি ঘুরে বেড়াচ্ছিলাম, সেই সময় আমার নীলিমাদির সাথে আলাপ হয়। আমি অনেকক্ষণ ধরে ওকে খেয়াল করছিলাম, একটা সুন্দরী অ্যাট্রাকটিভ মহিলা, কিন্তু পরনে গরিবী ছাপ পোশাকের। তাই আমি নিজে সেদে গিয়েই ওর সঙ্গে আলাপ করলাম, কথা বললাম। বুঝতে পারলাম ওর অনেক কিছুই পছন্দ, কিন্তু কেনার ক্ষমতা নেই। তাই শপিং মল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে ওর সঙ্গে কথা বললাম, আর প্রস্তাবটাও দিলাম। এক্সকিউজ মি। আমাকে কিছু বলছেন? হ্যাঁ, তোমাকেই। হ্যাঁ বলুন না। তোমাকে আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছিলাম, তুমি খুব সুন্দর সুন্দর না ড্রেসগুলো দেখছিলে। তোমার চয়েসটা কিন্তু দারুণ। থ্যাংক ইউ। তবে শুধু দেখছিলে, কিনছিলে না কেন? টাকা নেই বুঝি? আসলে আমার বর তো অত ভালো ইনকাম করে না, তাই আর কি। স্বামীদের ইনকামে বসে থাকলে কোনো মেয়েরাই নিজেদের সকাল্লাদ মেটাতে পারে না, এটা জেনে রাখো। তাহলে কি করব? আমি তো আর ইনকাম করি না। ইনকাম করো, কে বারণ করেছে? বর? না না, আমার বর সবসময় বলে যে আমি যদি চাকরি করতে চাই তাহলে যেন করতে পারি, ওর কোনো আপত্তি নেই। চাকরি করবে কেন? নিজের স্বাধীন ব্যবসা করো। কিন্তু বিজনেসটাই বা করবো কি করে? আমার তো সেই পুঁজিটুকুও নেই। কে বলেছে তোমার পুঁজি নেই?
ভরে ভরে পুঁজি আছে। তুমি সুন্দরী, অ্যাট্রাকটিভ, একটা মেয়ের যা যা পুঁজি থাকা দরকার সব তোমার আছে, বরঞ্চ একটু বেশি আছে। আপনি কি বলতে চাইছেন বলুন তো? বলতে চাইছি তোমার যে পুঁজিটা আছে সেটা দিয়েই তুমি নিজের স্বাধীন ব্যবসা করো আর দু হাতে টাকা ইনকাম করো। আপনি সরাসরি বলুন তো ঠিক কি বলতে চাইছেন? আপনি আমাকে ঠিক কোন ব্যবসা করার কথা বলছেন? দেহ ব্যবসা। আপনি ভুল ভাবছেন, আমি সেরকম মেয়েই নই। কোনো মেয়ে সেরকম থাকে না, প্রয়োজনে চাহিদায় সেরকম হয়ে যায়। আমার কার্ডটা রাখো, তোমার ইচ্ছে হলে আমাকে ফোনটা করো। এরপর আমি 2-3 দিন ভাবলাম, খুব ভালো করে ভেবে দেখলাম জীবন তো একটাই। এই একটা জীবনে যদি নিজের শখ আহ্লাদগুলোই পূরণ করতে না পারি তাহলে কিসের জীবন? সত্যি সাধ্যি সেজে লাভ কি? ফোন করলাম নীলিমাদির নাম্বারে। আমি ওকে বললাম ক্লায়েন্ট আমি জোগাড় করে দেবো, কিন্তু 30% কমিশন আমার। আপনি ক্লায়েন্ট কোথা থেকে জোগাড় করতেন? আমি 15 বছর ধরে এই লাইনে আছি। সমাজের অনেক রকম শ্রেণীর লোকের সঙ্গেই আমার যোগাযোগ, আর অনেক এজেন্টও আমার আছে। এই শিবুই কি এরকম একজন এজেন্ট? হ্যাঁ স্যার। আপনি কি নিজেও এই কাজের সঙ্গে যুক্ত, নাকি শুধু ক্লায়েন্ট ধরে বেড়ান? এক সময় আমি এই লাইনের কুইন ছিলাম, কিন্তু এখন আমার বয়সটা বেড়ে গেছে, তাই সরাসরি সার্ভিস দিয়ে লাইনটা চালাতে পারছি না। তাহলে মনীষা দেবী, আপনি নীলিমা খাস্তগিরের প্রস্তাবে রাজি হয়ে গেলেন? হ্যাঁ স্যার, নীলিমাদি আমাকে সব হাই প্রোফাইল ক্লায়েন্ট জোগাড় করে দিত। কেউ 5 স্টার ক্লাবে নিয়ে যেত, কেউ বা 5 স্টার হোটেলে নিয়ে যেত, কেউ আবার 4 স্টার হোটেলে নিয়ে যেত। ব্যাস আমার দুহাত ভরে টাকাই টাকা। আপনার একবারও মনে হতো না যে কাজটা ইল্লিগাল? না, বরং মনে হতো সমাজ সেবা। কারণ ধরুন কোনো রাজা বা মন্ত্রী বা কোনো ক্ষমতাবান প্রভাবশালী নেতা উত্তেজিত হয়ে গেছেন, তাদের উত্তেজনা প্রশমন করতাম। এটা কেন ইল্লিগাল হতে যাবে? নইলে ভেবে দেখুন, তারা যদি সমাজ থেকে কোনো সতী সাধ্যী কাউকে তুলে এনে নিজের উত্তেজনা প্রশমন করতো, মানে রেপ করতো আর কি, তাহলে কি হতো? ওদিকে আরেক ধরনের উত্তেজিত জনগণ মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদী মিছিল করত, স্লোগান দিত, চাপে পড়ে আইন আদালত হতো, রাজনৈতিক নেতারা পক্ষে বিপক্ষে বাক বিতণ্ডার ঘণ্টাখানেক অনুষ্ঠানে যোগ দিত, আরেক দল গদি পাওয়ার বা গদি ফিরে পাওয়ার লোভে ভাঙচুর করে গাদা গাদা পয়সা নষ্ট করতো, বিশৃঙ্খলা তৈরি হতো, শান্তি বিঘ্নিত হতো। তাই আমি বা আমাদের মতো যারা যারা আছে তারা কিছু টাকার বিনিময়ে সেই সব মহান মানুষদের উত্তেজনা প্রশমন করে গোড়াতেই পুকুরটা জাম করে দিই। এটা কি করে ইল্লিগাল হয়? বরং সমাজ সেবা। দেখুন, আপনার যুক্তি আপনার কাছে, কিন্তু এটাই যে সঠিক এবং সর্বশেষ যুক্তি সেটা কিন্তু নয়। যাকে আপনি বাকিটা বলুন, আপনার তো এখনো অনেক কিছু বলার আছে। এভাবেই চলছিল। আমার বর জানতো যে আমি চাকরি করি, কিন্তু কি চাকরি করি ও কোনোদিন জানতে চাইনি, আমিও বলিনি। একদিন রাজেশ এসে আমায় বলল, মনীষা, কি হলো? কি এত চিৎকার করছো কেন? কি লটারি লেগেছে নাকি? 3টে খবর আছে, একটা খারাপ, 2টো ভালো। বলো কোনটা শুনবে? তাহলে আগে খারাপটাই বলো। আমি 5 বছর দেশের বাইরে থাকবো, অন্য দেশে গিয়ে থাকতে হবে। কেন? আগে বাকি 2টো খবর শোনো, তাহলে তো বুঝতে পারবে। আচ্ছা বলো। আমাকে 5 বছরের জন্য দুবাই যেতে হবে। ওখানে একটা অয়েল ফ্যাক্টরিতে চাকরি পেয়েছি। সত্যি? হ্যাঁ, ওরা বলেছে বন্ডে সই করার পর ওরা আমাকে 20 লাখ টাকা অ্যাডভান্স দেবে, আর তারপর টোটাল প্যাকেজ থেকে ওটা কেটে নিয়ে মাসে মাসে মাইনে দেবে। তাই নাকি? এ তো দারুণ খবর গো। আমি ভাবছিলাম ওই অ্যাডভান্সের 20 লাখ টাকাটা তোমার হাতে দেবো, আর তারপর মাসে মাসে যা মাইনে পাবো সেখান থেকে আমার খরচাপাতি চালিয়ে বাকি টাকাটা তোমায় মাসে মাসে পাঠাবো। তা ওই 20 লাখ টাকা দিয়ে কি করা যায় বলো তো? আমি তো ভাবছিলাম ওটা ব্যাংকে ফিক্সড করে দিই নাকি। না, তবে একটা ডুপ্লেক্স ফ্ল্যাট কিনবো। এই আমি না একটা অ্যাড দেখেছিলাম জানো, আমাদের এখানে মানে আরিয়াদহতে জেমিনি কমপ্লেক্স নামে একটা কমপ্লেক্স হয়েছে, সেখানে কম টাকায় অনেক ডুপ্লেক্স ফ্ল্যাট পাওয়া যাচ্ছে, সেখানেই একটা কিনবো। ডুপ্লেক্স ফ্ল্যাট বলতে? ডুপ্লেক্স ফ্ল্যাট বলতে ফ্ল্যাট কিন্তু 2 তলা। আচ্ছা, এই মেরে বাড়িতে থাকতে আর ভালো লাগছে না গো, একটা ফ্ল্যাট কিনে দাও না। বেশ, তাই হবে। রাজেশ দুবাইতে যাওয়ার আগে জেমিনি কমপ্লেক্সে আমরা একটা ডুপ্লেক্স ফ্ল্যাটে শিফট করলাম। 18 লাখ টাকা ডাউন পেমেন্ট করলাম, আর বাকিটা ইএমআই দিতে কোনো অসুবিধা হয়নি, কারণ রাজেশ টাকা পাঠাতো আর আমিও দুহাত ভরে তখন টাকা কামাচ্ছি, যা হয় আর কি। টাকা থাকলে কোনো টেনশনই থাকে না।
এরপর ওই বাড়িতেই বানিয়ে নিলেন দেহ ব্যবসার ঘাঁটি, তাই তো? নীলিমাদির বাড়ি দমদমে, বাইক আর 20 মিনিট মতো সময় লাগে। রাজেশ দুবাই চলে যাও 2 মাস পর নীলিমাদি একদিন আমাদের ফ্ল্যাটে এলো। বাহ, খুব সুন্দর ফ্ল্যাটটা সাজিয়েছিস তো। বসো না। তা তুই এই ফ্ল্যাটে একা থাকবি নাকি? না গো, ভাবছি রোজের জন্য একটা মেয়ে রাখবো। ও আমি ব্যবস্থা করে দেবো। একটা গ্রামের মেয়ে, খুব সহজ সরল একদম। ওর মা আমার মাসির বাড়িতে কাজ করে। ওর মেয়েটার জন্য একটা কাজ খুঁজছে, নাম বিনা। সার্ভিসের মেয়ে নাকি? না না, ওর দ্বারা সব সার্ভিস টার্ভিস হবে না। ঠিক আছে, দিও। তোকে একটা ভালো অফার দিই। কি গো? তোর এই ফ্ল্যাটটাকে ইউজ কর। তুই এখন যা কামাচ্ছিস না, তার 3 গুণ কামাবি। কিভাবে? অনেক হাই প্রোফাইলের লোক না মিটিং করতে আসে হোটেলে। তারা যখন সার্ভিসটা নেয় তখন তারা কিন্তু হোটেলটা চায় না, কারণ অনেক পরিচিতি জানাশোনা বেরিয়ে যাবে বলে। তোর এই ফ্ল্যাটটাকে সার্ভিস দেওয়ার জন্য তুই ব্যবহার কর। অবশ্য সবটা তুই একা পারবি না, সেক্ষেত্রে তোকে আমি আরো কিছু মেয়ে পাঠাবো। ওই মেয়েরা যা সার্ভিস দেবে তার জন্য তুই অবশ্য ঘরের ভাড়াটা পাবি। আর তুই যেমন সার্ভিস দিচ্ছিস তেমন তো দিয়েই যাচ্ছিস, সেক্ষেত্রে কিন্তু তুই রেটটাও বেশি পাবি। আমার আপত্তি নেই, কিন্তু এত যে লোক ঢুকবে বেরোবে তার হিসেব কে রাখবে? আমার একজন এজেন্ট আছে, নাম হচ্ছে শিবু। কোথায় থাকে সেটা কেউ জানে না, তার সঙ্গে সব কিছু কথা হয় ফোনেতে। টোটাল ডিলিংটা কিন্তু সেই মেনটেন করবে, আর নাম্বারিংও করে দেবে। সেই নাম্বার অনুযায়ী তুই শুধু ঘরে ঢুকিয়ে দিবি। আর পেমেন্টটা? পেমেন্টটা আমার অ্যাকাউন্টে যেমন যায় তেমনি যাবে, তোকে আমি ফরওয়ার্ড করে দেবো। ওকে, ডান। সেক্ষেত্রে কিন্তু তোকেও শিবুর সঙ্গে ফোনে কন্ট্যাক্ট রাখতে হবে। হ্যাঁ, কিন্তু নিজের নাম্বার দিয়ে নয়। তাহলে? বিনা বলে যে কাজের মেয়েটাকে আমি পাঠাবো, ওকে একটা মোবাইল কিনে দেবো। সেই নাম্বার থেকেই তুই কিন্তু শিবুর সঙ্গে কন্ট্যাক্ট রাখবি। এই মুহূর্তে আপনাদের শিবু আর বিনা আমাদের হেফাজতে। যদিও আমরা বুঝতে পারছি বিনা মেয়েটা নির্দোষ, আমরা ওকে ছেড়ে দেবো। বিনা সম্পূর্ণ নির্দোষ। রাজের বাবু তো নির্দোষ ছিলেন, আপনাকে ভালোবাসতেন। ওই শিবুকে দিয়ে তাকে মার্ডার করানোর কারণটা কি বলুন তো? আমি রাজেশকে মার্ডার করাতে চাইনি স্যার, কিন্তু সেদিন রাতে ছি 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 ছি, আমাদের এই কষ্ট করে করা স্বপ্নের ফ্ল্যাটটাকে তুমি রেড লাইট এরিয়া বানিয়ে দিয়েছো। এই তাতে হয়েছেটা কি? হ্যাঁ, হয়েছেটা কি? টাকা ইনকাম হচ্ছে, প্রচুর টাকা, প্রচুর প্রচুর টাকা কামাচ্ছি আমি। বাহ বাহ, তার মানে তুমি তোমার দেহটাকেও নিশ্চয়ই বেচে দিয়েছো? বেচে দিয়েছি আবার কি? বলো ভাড়া খাটিয়েছি। ভাড়া? বলো দেহ ব্যবসা করছো, আর এই ফ্ল্যাটটাকেও তুমি দেহ ব্যবসার কোঠা বানিয়ে দিয়েছো। এই দেহ ব্যবসা কে করে না গো? তুমি 2 টাকা ইনকাম করার জন্য দেহের ঘাম ঝরাও না? অফিসে, কোম্পানিতে, কারখানায় যারা দিন রাত শরীরের রক্ত ঘাম ঝরায় তারা তো দেহ খাটিয়ে ইনকাম করছে, তাহলে সেটা দেহ ব্যবসা নয়? মাথাও তো দেহেরই অংশ, তার মানে মাথা খাটিয়ে কাজ করলে সেটাও দেহ ব্যবসা। আসলে কি বলো তো, দেহ বলতে না তোমরা শরীরের ওই কিছু কিছু অংশই বোঝো, সেটা খাটিয়ে কাজ করলে সেটা দেহ ব্যবসা হয়ে যায়, বাকিটা নয়। আমি তোমার কোনো জ্ঞান শুনতে চাই না, আমি আমি এক্ষুনি পুলিশের কাছে যাব। আরে আরে আমার কথাটা তো শোনো। এই শোনো রাজেশ, হ্যাঁ শিবু। হ্যাঁ ম্যাডাম বলুন। বলছি একজন পুলিশের কাছে যাচ্ছে, ওকে যেভাবেই হোক আটকা, যেভাবেই হোক ওকে আটকা। একটা ছবি পাঠিয়ে দিন ম্যাডাম। এক্ষুনি দিচ্ছি, রাখ। কিছুক্ষণ পর শিবু ফোন করে বলল ও নাকি রাজেশকে দুনিয়া থেকেই সরিয়ে দিয়েছে। ব্যাস, আর কি? রাজেশবাবু বোধহয় আপনাকেই তার দুনিয়া ভাবতো, আর আপনি তাকেই দুনিয়া থেকে সরিয়ে দিলেন। আর দিয়ে কি করলেন না, মন্দারমণি চলে গেলেন ফুর্তি করতে। হায় রে ভালোবাসা। যাই হোক, আপনাদেরও এই খোলা দুনিয়া থেকে সরে যেতে হবে, জেলখানার দুনিয়ায়। দেখবেন সেখানে আবার ব্যবসা ফেদে বসবেন না। এই পৃথিবীতে নানা রকমের জীবিকা আছে, কোন জীবিকা সঠিক আর কোনটা বেঠিক জানি না, তবে যে কাজ অপরাধের জন্ম দেয়, যার পরিণতি মৃত্যু, সে কাজ খারাপ সেটা হলফ করে বলতে পারি। যাই করি না কেন
অপরাধী ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেললে সেটা টের পেয়ে যাওয়াটা ভীষণ জরুরি। সাবধান হন, সাবধান হোক বাংলা।